ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ঘিরে যে হাইপ তৈরি করা হয়েছে, আমি বলবো ওভার রেটেড হাইপ তৈরি করা হয়েছে, সেই হাইপটা কতটা যৌক্তিক? দর্শক, আপনাদের কি মনে হয় যে এই চীনের প্রেসিডেন্ট মিস্টার শি জিনপিং এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর সরকারিভাবে যেসব ঘোষণা দেওয়া হয়েছে, যেসব অর্জনের কথা বলা হয়েছে, যেসব সাফল্যের কথা বলা হয়েছে, সেই সব অর্জন, সেই সব সাফল্য সত্যিকার অর্থে আমাদের কতটা কাজে লাগবে এবং সেগুলো নিয়ে কি সত্যি সত্যি আমাদের উচ্ছ্বসিত হবার কোনো কারণ আছে? এই প্রশ্নগুলো আপনাদের সামনে রেখে আজকের আলোচনাটা শুরু করছি। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস চীন যাবেন, তাকে চীনে আমন্ত্রণ জানানো হয়েছে, এটি নিয়ে যে হাইপ তৈরি করার বিষয়টি সেটি কিন্তু আজকে নতুন নয়। আপনাদের মনে থাকবার কথা যে সম্ভবত গত জানুয়ারি মাসেই ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা, টেলিভিশনে ফলাও করে প্রচার করা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস চীন যাবেন, তাকে চীন সরকার বা চীন বিশেষ বিমান পাঠিয়ে এসে নিয়ে যাবে, চার্টার ফ্লাইটে করে নিয়ে যাবে। এবার তিনি যখন সত্যি সত্যি চীনে গেলেন, তখন কিন্তু আমাদের একটা জানবার কৌতূহল তৈরি হয়েছিল বা কৌতূহল ছিল বা একটা অধিকারও তৈরি হয়েছিল যে তাকে কি সত্যি সত্যি চীন সরকার বা চীন বিশেষ বিমান পাঠিয়ে নিয়ে গিয়েছে? তিনি কি কোনো চার্টার্ড ফ্লাইটে গিয়েছেন, নাকি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তার পুরো সফরের বিষয়টি দেখভাল করেছেন এবং তারাই এটি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন? তিনি যে সাউদার্ন চায়না এয়ারলাইন্সের যে ফ্লাইটটিতে গিয়েছেন, সেই ফ্লাইটটির বুকিং, টিকিট কাটা বা বাকি সব কিছু কারা করেছে? যাই হোক, ঢাকার কোনো পত্রপত্রিকা, মিডিয়ায় এইসব খবর আমাদেরকে তারা দেয়নি বা আমরাও এই খবরগুলো পাইনি, কিন্তু আমাদের মনে তো কৌতূহল আছে, কৌতূহলটা থাকলোই। ডক্টর মোহাম্মদ ইউনূস চীন গিয়েছিলেন মূলত, আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটি এনজিও সম্মেলনে যোগ দেওয়ার জন্য। দর্শক, চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকের পর বাংলাদেশ এবং চীনের যে একটি যৌথ প্রেস রিলিজ, সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানেও কিন্তু এই কথাটি বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত দ্য BUAO ফোরাম ফর এশিয়া নামে একটি নট ফর প্রফিট অর্গানাইজেশনের আমন্ত্রণে তাদের কনফারেন্সে যোগ দিতে চীন গিয়েছেন এবং সেখান থেকে চীন সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছে বেইজিংয়ে, এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার একটি বৈঠক সেখানে হয়েছে। এই যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং বিশেষ করে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটিকে কেন্দ্র করে এবং চীন সফরকে কেন্দ্র করে আমরা দেখলাম যে বিশাল একটা উচ্ছ্বাস দেখানো হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, তিনি তো উচ্ছ্বাসের মানে ঠেলায় ঠিকমতো কথাই বলতে পারছিলেন না মিডিয়ার সঙ্গে, টেলিভিশনে, যে এটি যে একটা বিশাল একটা আকাশচুম্বী ব্যাপার, মানে যেন একটা মানে চীন জয় করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এরকম একটা ভাব তিনি দেখানোর চেষ্টা করেছিলেন। আমরা খেয়াল করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন, তিনি অনেকটা দৌড়ে গিয়ে তার হ্যান্ডশেক করেছেন এবং দীর্ঘক্ষণ হাত ধরে রেখে হাত তিনি ঝাঁকাতে থেকেছেন। এই যে বডি ল্যাঙ্গুয়েজ, সেই বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তিনিও কিন্তু একটা উচ্ছ্বাস দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে ঠিক চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ বা এই পর্যায়ের এই ধরনের বৈঠকে এতটা উচ্ছ্বসিত বা এতটা উচ্ছ্বাস দেখানোর অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের তো দরকার নেই। এগুলো হয়তো পলিটিক্যাল গভর্নমেন্টে যারা থাকে তারা তাদের ভোটারদেরকে দেখানোর জন্য বা তাদের সমর্থকদের বা প্রতিপক্ষকে দেখানোর জন্য এই ধরনের আচরণ করে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই তো মানে একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, তিনি এই ধরনের পরিবেশে অভ্যস্ত। কিন্তু তারপরে আমরা দেখলাম যে এই সফরটিকে একেবারে ওভার রেটেড একটা হাইপ তুলে মানুষকে, আমি জানি না যে কি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা যদি একটু ঠিক অন্য আলোচনা অন্যদিকে না গিয়ে ঠিক চীনের প্রেসিডেন্টের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে আসলে কি হয়েছে আমরা দেখেছি যে প্রেস সেক্রেটারি, এটি একটি মানে বিশাল সাফল্য, বাংলাদেশের জন্য বিশাল অর্জন, মানে কত ধরনের বিশেষণ যে তিনি যুক্ত করেছেন। কিন্তু আমরা যদি একটু দেখি যে তার প্রেস উইং থেকে যে তথ্যগুলি দেওয়া হয়েছে, সেই তথ্যে এই মানে আউটকামটা কি, এত বলা হয়েছে যে এবারের সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ আগে জানানো হয়েছে যে একটি চুক্তি এবং 8টি সমঝোতা সই হয়েছে। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যাবার আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুর রহমান বলেছিলেন যে কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না, কয়েকটি সমঝোতা স্মারক হতে পারে। এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংও আসলে তাই দর্শক, যে এরকম একটি সরকার, যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আসলে কোনো রাষ্ট্র কোনো চুক্তি করে না, দীর্ঘমেয়াদী কোনো অ্যারেঞ্জমেন্টে যায় না, কোনো এনগেজমেন্টে যায় না, তারা অপেক্ষা করে নির্বাচিত সরকারের জন্য। এবং আমরা জানি যে 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর
বিএনপির প্রতিনিধি দল চীনে গিয়েছে, চীনের সরকারের সঙ্গে তারা বৈঠক করেছে, জামাতে ইসলামের প্রতিনিধিরাও সেখানে গিয়েছে, তারাও বৈঠক করেছে। এবং আমাদের তথ্য হচ্ছে যে বিএনপির সঙ্গে তাদের চীনা সরকারের এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিংও তৈরি হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে আগামী নির্বাচনে, তাহলে চীনের সঙ্গে তাদের কি কি ধরনের এনগেজমেন্ট হবে। এবং ডক্টর মঈন খান তো প্রকাশ্যে বলেছেন যে যেই বহুল আলোচিত সমালোচিত আকাঙ্ক্ষিত যে তিস্তা প্রকল্প, সেই তিস্তা চুক্তিটি তারা চীনের সঙ্গে করবেন, সেটি প্রকাশ্যে ঘোষণায় দিয়েছেন বিএনপি নেতা মঈন চৌধুরী। ফলে একটি অন্তর্বর্তী সরকারের সঙ্গে আসলে চীন সরকারের খুব বেশি এনগেজমেন্টে যাওয়ার কোনো কথাও না, কোনো প্রয়োজনও নেই, এবং বাস্তবে তাই হয়েছে। তবু তারা যেহেতু বলেছেন যে একটি চুক্তি হয়েছে, এবং সেটি হচ্ছে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার একটি চুক্তি, এটা খুব গুরুত্বপূর্ণ, তেমন কিছু না। এর বাইরে যে 8টি সমঝোতা স্মারক হয় তার মধ্যে আছে দুই দেশের কালোজয়ী সাহিত্যের অনুবাদ, শিল্পকর্মের সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য, খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বিনিময়। তার বাইরে 5টি সহযোগিতার জন্য আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। সেগুলিও তার মধ্যে মোংলা বন্দরকে আধুনিক ও সম্প্রসারণ করা, একটি রোবট ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র নির্মাণ, হৃদরোগে অস্ত্রোপচারের সুবিধা রয়েছে এমন একটি গাড়ি অনুদান হিসাবে প্রদান, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু করা, বিশেষ বিনিয়োগ, এইসব নিয়ে। আমরা দেখেছি যে প্রেস সেক্রেটারি আমাদেরকে জানিয়েছেন, গণমাধ্যমকে জানিয়েছেন যে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি হয়েছে। এটি মানে যে $1 বিলিয়ন, বাংলাদেশের সামগ্রিক জিডিপি, অর্থনীতি এবং বাংলাদেশের সব কিছু মিলে এটা খুব বড় কিছু না, এবং এর প্রায় সবকটাই প্রাইভেট সেক্টরের। এবং যখন বলা হয় যে প্রতিশ্রুতিটা আসলে খুবই প্রিলিমিনারি পর্যায়ের, এগুলা ফাইনাল বা আরও পরে ডেভেলপ করা, ম্যাচিউর করা, সেগুলো অনেক দীর্ঘমেয়াদী প্রকল্প। ফলে সামগ্রিক বিচারে এই সফর থেকে বাংলাদেশের আমরা যদি কোনো প্রাপ্তি বলি বা যতটা উচ্ছ্বাস দেখানো হচ্ছে, সেই উচ্ছ্বাসের কে জাস্টিফাই করে এমন কোনো প্রাপ্তি আসলে সেহেতু এখানে নেই। আমরা বরং খুশি হতে পারতাম যে তিস্তা প্রকল্পের কথা বলেছি, যে সেটি যেহেতু বিএনপি এক ধরনের কমিটমেন্ট করে এসেছে, ফলে চীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এটি নিয়ে তাদের আর আলোচনা করবার দরকার নেই, ফলে তারা সঙ্গত কারণেই খুব বেশি যে এগিয়েছে তা নয়। রোহিঙ্গা সমস্যা নিয়ে একটা আলোচনা হতে পারতো, একটি সিদ্ধান্ত হতে পারতো। দর্শক, রোহিঙ্গা সমস্যার পিছনে কিংবা সমাধানের ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, চীনের প্রভাব রয়েছে, সেটা আমরা জানি, এটা সবাই জানে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে চীনের সঙ্গে এক ধরনের একটা ব্যবস্থাপনা হয়েছিল যে তারা পর্যায়ক্রমে কিছু কিছু করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে, তাদের মানে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এবং যখনই এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা প্র্যাকটিক্যাল মানে বাস্তবায়নের দিকে গেছে, আমরা দেখেছি তখনই তৎকালীন বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় ছুটে এসেছেন, তারা রোহিঙ্গা ক্যাম্পে ছুটে গেছেন এবং তারা বলেছেন যে না, তাদের নিরাপত্তা নিশ্চিত না করে এইভাবে পাঠানো যাবে না, রোহিঙ্গারা যখন স্বেচ্ছায় যেতে চাবে তখনই তাদেরকে পাঠানো যাবে, এবং এই ধরনের কথাবার্তা বলে তারা এক ধরনের একটা বাগড়া দিয়েছে। ফলে মানে চীনের ব্যবস্থাপনায় রোহিঙ্গারা ফেরত যাক, সেটি কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র বা বাইডেন প্রশাসনের কর্মকর্তারা চাননি, ফলে সেটি আসলে কার্যকর হয়নি। কিন্তু এখন বাইডেন প্রশাসনও নেই, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আন্তর্জাতিক সেলিব্রিটি, প্রভাবশালী মানুষ, তার কিন্তু তিনি এটি নিয়ে একটা আলোচনা করে এক ধরনের একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারতেন, একটা সিদ্ধান্তে আসতে পারতেন বলে আমার কাছে মনে হয়। কিন্তু সেটি তিনি কেন পারলেন না, বা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে কোনো স্পেসিফিক ডিসিশন কেন হলো না, সেই প্রশ্নটি আমাদের থাকলো। যাই হোক, সামগ্রিকভাবে যদি আমরা বিচার করি দর্শক, আমরা এটিকে ঠিক 8-10টি বৈঠকের মধ্যে একটি সাদামাটা একটি বৈঠক হিসাবে আমার কাছে মনে হয়েছে। এবং ফর নাথিং, আননেসেসারিলি তার প্রেস উইং কিংবা সরকার এটিকে একটা হাইপ তৈরি করে দেখানোর চেষ্টা করেছে। অবশ্য অনেকে একটা মানে জিও পলিটিক্যাল একটা ব্যাপার এখানে অনেকে তুলে ধরার চেষ্টা করেছেন। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আসলে সরকারের সঙ্গে সংশ্লিষ্টরাই অনেকে বলার চেষ্টা করেছিলেন যে সেটি গত জানুয়ারি মাস থেকেই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চীন ইনভাইট করেছে, চীন যাচ্ছে, কাজেই ইন্ডিয়া এবং চীনের মধ্যে একটা বৈরী সম্পর্ক আছে, ফলে এখন আর ইন্ডিয়াকে এটি একটা দেখিয়ে দেওয়ার মতো ব্যাপার হচ্ছে, আমরা ইন্ডিয়াকে দেখিয়ে দেব, এমন একটা ভাব কাজ করেছে মূলত এই হাইপটা তোলার পিছনে। যারা এটিকে বেশি মানে এক্সাজারেট করেছেন তারা মূলত চীনকে একটি ভারতকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, দেখো তোমরা আমাদের বিরুদ্ধে কথা
কথাবার্তা বলো, তোমরা আমাদেরকে পাত্তা দিচ্ছ না, আমরা চীনে যাচ্ছি। আবার আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার জন্য, সাক্ষাৎ করার জন্য চেষ্টাও করেছেন, চিঠিও লিখেছেন। চীন সেটি, ভারত সেটি অ্যাকসেপ্ট করেনি, তারা সম্মত হয়নি। এবং সম্মত যে হবে না সেটি কিন্তু জানাই ছিল, কারণ আমরা তো জানি যে ভারত আগেই ঘোষণা দিয়ে রেখেছে যে তাদের মানে কেবলমাত্র বাংলাদেশে একটি নির্বাচিত সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখনই তারা ফুল ফ্লেজেড এনগেজমেন্ট বাংলাদেশের সঙ্গে করবে। তার মানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের যতটুকু দৈনন্দিন সম্পর্ক রাখা দরকার সেইটুকু রাখবে, তার বেশি কোনো সম্পর্কে তারা যাবে না। ফলে সেই কারণেই নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো তারা সায় দেয়নি। এবং সবশেষে বিমস্টেকে সাইডলাইন একটি বৈঠক করার চেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটিও হয়নি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা চারপাশে আছেন কিংবা সরকারের, তাদের মাথায় ছিল যে ইন্ডিয়াকে একটি বার্তা দিবেন, ইন্ডিয়াকে একটি শক্ত শিক্ষা দিবেন চীনের সঙ্গে বৈঠক করে। কিন্তু সেটি কি দেওয়া সম্ভব হয়েছে? চীনের সঙ্গে কি এমন কোনো বিষয় ঘটেছে যে কারণে মানে ইন্ডিয়া বিব্রত বোধ করবে বা ইন্ডিয়াকে মনে হবে যে না, আমরা খুব কিছু লস করে ফেলেছি? আমরা দেখলাম যে ইন্ডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মিটিং রিকোয়েস্টটাকে নাকচ করে দিল। আবার আমরা দেখলাম যে ঢাকায় যে ইন্ডিয়ান হাই কমিশনার, তিনি ইন্ডিয়াতে গিয়ে সেখানে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কে অবহিত করছেন। আমার খুব সাদা মাটা একটি প্রশ্ন যে তিনি একজন ডিপ্লোম্যাট, তার আসলে দেখা করা, তার তো যে কোনো বিষয়ে ব্রিফ করার কথা ফরেন মিনিস্ট্রিতে, তিনি সেনাবাহিনীর কাছে রিপোর্ট করতে গেলেন কেন, বা তার সঙ্গে বৈঠক করতে গেলেন কেন? তার পিছনে কি অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো কারণ আছে? এই প্রশ্নটা আমার মনে জেগেছে। আবার একই সঙ্গে আমরা যদি আবার শি জিনপিংয়ের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে ফিরে যাই, দর্শক খেয়াল করবেন যে সেখানে কিন্তু কতগুলো বিষয় হয়েছে। যেমন তাইওয়ানের মানে স্বাধীনতার বিপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে একটি অবস্থান নিয়েছেন। বাংলাদেশ বরাবরই এক চীন নীতিতে তারা থেকেছে, কিন্তু সেটি নিয়ে খুব প্রকাশ্যে যে কথাবার্তা বলেছে তা না। কিন্তু একটি অন্তর্বর্তী সরকার এত মেজর একটি পলিসি ডিসিশন যখন প্রকাশ্যে নেয়, সেটি কিন্তু আবার এক ধরনের একটা কিছু প্রশ্ন এবং সংশয় তৈরি করে। তাইওয়ানকে নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে সামনের দিনগুলোতে এক ধরনের একটা জটিলতা তৈরি হবে, এমন কথা আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন। আমরা জানি যে কয়েক সপ্তাহ আগেই তাইওয়ানের প্রতিনিধিরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিনিয়োগ করার ঘোষণা দিয়ে আসছেন সেখানে। এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এখন তিনি ব্যবসায়ী, তিনি শুধু বিনিয়োগ চাচ্ছেন যে কারা আমেরিকাতে বিনিয়োগ করবে। ফলে সামনের দিনগুলোতে চীনের সঙ্গে তাইওয়ানের কোনো বড় ধরনের যদি বিরোধ ঘটে, সেই সময় ট্রাম্প প্রশাসন তাইওয়ানের বিপক্ষে যাবে না, তাইওয়ানের পক্ষে থাকবে। কিন্তু আমরা বাংলাদেশ তাইওয়ানের বিপক্ষে, চীনের পক্ষে আমাদের অবস্থান প্রকাশ্যে ঘোষণা দিয়ে এসেছি। এটি মানে জিও পলিটিক্যাল সিনারিওতে কিংবা ইন্টারন্যাশনাল পলিটিক্সে কী প্রভাব পড়বে, আদৌ পড়বে কিনা, সেই বিষয়গুলো নিয়ে হয়তো সামনের দিনগুলোতে আলোচনা করা যাবে। তবে শেষ করবার আগে দর্শক এটুকু বলতে চাই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে ঘিরে যে মানে ওভার রেটেড একটা হাইপ তৈরি করা হয়েছে এবং এর মাধ্যমে ভারতকে এক ধরনের একটা বার্তা দেওয়ার বা একটা শিক্ষা দেওয়ার যে একটা অভিপ্রায় সরকারের অনেকের মনে কাজ করেছিল, তার কোনটি সফল হয়েছে? আদৌ কি সফল হয়েছে, নাকি সবকটাই আসলে ফ্লপ করেছে, ব্যর্থ হয়েছে? এই প্রশ্নগুলোই আপনাদের সামনে রাখলাম।